পাসপোর্ট হস্তান্তর এবং ৫,০০০ টাকা মুচলেকার শর্তে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম কারাগার থেকে হাসপাতালে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা কি তিনি নেবেন? এটা সম্পূর্ণ হলো যে ভিকটিমের বিষয়। ভিকটিম নিজে পারিবারিকভাবে তার স্বামী আছে, পরিবার আছে, তারাই সিদ্ধান্তটা নেবে। সেক্ষেত্রে আমরা যেটা হলো আইনগতভাবে উনি যদি আমাদের মনোনীত করেন সেক্ষেত্রে আমরা আইনগতভাবে সহায়তা দিব তাকে। রোজিনার আইনজীবী। বাংলাদেশে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ, কিন্তু বাস ট্রেন চলবে, হোটেল রেস্তোরাঁ খুলবে। আর ভারতে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ আয়ুর্বেদ গুরু বাবা রামদেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com-এ। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। গোপন সরকারি তথ্য চুরির মামলায় আটক সাংবাদিক রোজিনা ইসলাম আজ প্রায় সপ্তাহখানেক পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার একটি আদালত আজ ৫,০০০ টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন। বিকেলের দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। রোজিনা ইসলামের আইনজীবীরা বলছেন, তার সাথে এখন কথা বলেই তার বিরুদ্ধে করা সরকারের মামলা বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মুন্নি আক্তার। বাংলাদেশে রোববার সকালে ঢাকার একটি নিম্ন আদালতে জামিন হওয়ার পর প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির অপেক্ষায় কাশিমপুর কারাগারের বাইরে ভিড় করেন সাংবাদিক এবং তার পরিবারের সদস্যরা। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৫ দিন ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেই বন্দী ছিলেন তিনি। বিকেল ৪টার পর তিনি মুক্তি পেয়ে বের হয়ে আসেন কারাফটক পার হয়ে। উপস্থিত সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কারাগার থেকে ফেরার পথে রোজিনা ইসলামের ভাই মোহাম্মদ সেলিমের সাথে কথা বলার সময় এমনটাই জানাচ্ছিলেন তিনি। আমরা বাসার দিকে যাব বলে মনস্থির করেছি, হাজবেন্ড আসতে পারেনি, আমরা সকালে চলে আসছি। এর আগে রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের ভার্চুয়াল আদালতে রোজিনা ইসলামের জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পাসপোর্ট জমা রাখার শর্তে এ মামলায় জামিনের বিষয়টি আদালত বিবেচনা করতে পারে বলে রাষ্ট্রপক্ষ প্রস্তাব করে। এই শর্তে আসামিপক্ষ কোনো আপত্তি না তুললে আদালত ৫,০০০ টাকা মুচলেকা ধার্য করে রোজিনা ইসলামকে জামিন দেয়। সাথে তাকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তও জুড়ে দেওয়া হয়। জামিনাদেশের পর সাংবাদিকদের একথা বলেন রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। রোজিনা ইসলামের বিরুদ্ধে যে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই, এটা আমরা বলেছি এবং আসামি পক্ষ তারাও এটা মেনে নিয়েছে। আদালত উভয় পক্ষ শুনে ৫,০০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি বলেন, গত বৃহস্পতিবার আদালত এ মামলায় জামিনের শুনানির পর রোববার দিনটি সিদ্ধান্ত নেয়ার জন্য নির্ধারণ করে। সে অনুযায়ী আজ দুই পক্ষের বক্তব্য শুনে আদালত জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শর্ত মেনে নিলে জামিন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, রাষ্ট্রপক্ষ যে প্রস্তাবনা দিয়েছে আমরা লার্নেড পাবলিক প্রসিকিউটরের এই প্রপোজালটাকে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত হলো আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি না। তখন বিজ্ঞ আদালত উভয় পক্ষ বক্তব্য বিবেচনায় নিয়ে আসামি রোজিনাকে ৫,০০০ টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছে। রোজিনা ইসলামের আরেকজন আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, ১৫ই জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা এ মামলায় তার বিরুদ্ধে সচিবালয় থেকে সরকারি নথি চুরির অভিযোগ আনা হয়েছে। যারা হেনস্থা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে মিস্টার কর্মকার বলেন, এমন সিদ্ধান্ত রোজিনা ইসলাম এবং তার পরিবারের সদস্যরাই নেবেন। এটা সম্পূর্ণ হলো যে ভিকটিমের বিষয়। ভিকটিম আসার পর ভিকটিম নিজে পারিবারিকভাবে তার স্বামী আছে, পরিবার আছে, তারাই সিদ্ধান্তটা নেবে। সেক্ষেত্রে আমরা যেটা হলো আইনগতভাবে উনি যদি আমাদের মনোনীত করেন সেক্ষেত্রে আমরা আইনগতভাবে সহায়তা দিব তাকে। গত ১৫ই মে সচিবালয়ে ৬ ঘণ্টা আটকে রাখার পর রাতে শাহবাগ থানা পুলিশের কাছে রোজিনা ইসলামকে হস্তান্তর করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সাংবাদিকদের সব সংগঠন প্রতিবাদ অব্যাহত রাখে। মুন্নি আক্তার, তিনি এখন ঢাকার স্টুডিও থেকে আমার সাথে যোগ দিচ্ছেন। মুন্নি,
এই ৫ দিন ৬ দিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসলে কি হয়েছিল সে সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটা মানে খবর পেয়েছি বা বক্তব্য শুনেছি, বিবৃতি শুনেছি, সবই প্রায় সরকারের কাছ থেকে। তো রোজিনা ইসলাম আজকে মুক্তি পাওয়ার পরে কিছু কি বলেছেন? কোনো কিছুই কি তিনি বলেছেন এখন পর্যন্ত? শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। সে সময় কারা ফটকের বাইরে যে অবস্থাটি ছিল, দেশীয় বিভিন্ন সাংবাদিক, প্রায় সব মিডিয়ার সাংবাদিক এবং তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তিনি কারা ফটক থেকে বের হয়ে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তবে তিনি সে সময় কিছুটা অসুস্থ ছিলেন এবং তেমন কোনো কথা বলতে পারেননি। তবে প্রথম আলো অর্থাৎ তার কর্মস্থল থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তিনি জানিয়েছেন তিনি সাংবাদিকতার চর্চাটা অব্যাহত রাখতে চান, অর্থাৎ তিনি রিপোর্টিং করে যাবেন। এছাড়া তিনি তার পক্ষে যেসব সাংবাদিকরা তাকে সমর্থন দিয়েছেন এবং দাঁড়িয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তবে 17ই মে অর্থাৎ যেদিন সচিবালয়ে তাকে আটকে রাখা হয়েছিল এবং অভিযোগ রয়েছে যে সেখানে তাকে হেনস্থা করা হয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনো ধরনের মুখ খোলেননি। এই বিষয়টি নিয়ে আমরা তার পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তবে পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাকে আসলে কারাগার থেকে বের করার পর সরাসরি রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তার ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো জটিল রোগ রয়েছে এবং কারাগার থেকে বের হওয়ার পরেও তিনি অসুস্থ ছিলেন, এজন্য তাকে নানা ধরনের জরুরি স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মুন্নি, তিনি কোনো কথা বলেননি, বোঝাই যাচ্ছে যে তিনি অসুস্থ, হাসপাতালে এখন। কিন্তু তার যারা আত্মীয় স্বজন এবং বিশেষ করে আইনজীবীরা, তারা কি কিছু বলছেন যে কিভাবে তারা এই মামলা লড়বেন এবং যে হেনস্থার কথা তারা আদালতেও বলেছেন তাকে হেনস্থা করা হয়েছে, তার প্রতিকার তারা কিভাবে করতে চান? এ বিষয়ে রোজিনা ইসলামের যেসব আইনজীবী রয়েছেন, যারা রয়েছেন তাদের অন্তত 2 জনের সাথে আমি কথা বলেছিলাম। এর মধ্যে রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজি, তিনি যে বিষয়টি বলেছেন যে এই মামলার আইনি পদক্ষেপ পরবর্তীতে কী ধরনের হতে পারে সে বিষয়ে আসলে এখনই তারা কোনো কিছু ভাবেননি। তবে তিনি বলেছেন যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ মামলার তদন্ত চলছে এবং জুলাই মাসে এর একটি তদন্ত প্রতিবেদন আসবে, তো সেই হিসেবে তারা পদক্ষেপ নেবেন। এবং রোজিনা ইসলাম যেহেতু আজকে মুক্তি পেয়েছেন, তাই তিনি সুস্থ হওয়ার পর তার সাথে কথা বলে তিনি যেভাবে চান সেভাবেই তারা আইনি লড়াইটি চালিয়ে যাবেন। এছাড়া তার আরেকজন আইনজীবী রয়েছেন প্রশান্ত কর্মকার, তিনি যে বিষয়টি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও এবং কিছু ছবি রয়েছে যেখানে তাকে হেনস্থার বিভিন্ন চিত্র উঠে এসেছে। তিনি বলেছেন যে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়টি আসলে ভিকটিম হিসেবে তিনি উল্লেখ করেছেন রোজিনা ইসলামকে, যে তিনি নিজে এবং তার পরিবারের অন্য যেসব সদস্য রয়েছে তাদের আলোচনার ভিত্তিতে যদি তারা মনে করে যে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া দরকার, সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। তবে রোজিনা ইসলাম যদি তাদেরকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন বা তাদের সহায়তা চান, তাহলে তারা নানা ধরনের অর্থাৎ প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। মুন্নি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাচলে জারি করা লকডাউন আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়েছে সরকার। তবে অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ অনেক শিথিল করা হয়েছে। যেমন আন্তঃজেলা গণপরিবহন চলবে, অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলবে, কিন্তু ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা যাবে। যাত্রীসহ সবাই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি তাদেরকে মানতে হবে। সেই সঙ্গে হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগ থাকবে। 30শে মে মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধ বহাল থাকবে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন ফারহানা পারভিন। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হারে ঊর্ধ্বগতি ঠেকাতে এপ্রিল মাসের 5 তারিখে সরকার এবছরের প্রথম দফা লকডাউন ঘোষণা করে। প্রায় 2 মাস হতে চলা এই বিধিনিষেধ শিথিল করতে করতে এখন প্রায় শূন্যের কোঠায় ঠেকেছে। আজকে আরেক দফা যে বিধিনিষেধ বাড়ানো হয়েছে তাতে করে ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক সেবা দেয়া যাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলছেন, এই ধরনের লকডাউন এখন বাংলাদেশের জন্য অযৌক্তিক হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে এটা অযৌক্তিক সিদ্ধান্ত, এই লকডাউনটা এইভাবে রাখা নাম কাওয়াজতে। তো আমার মত হলো যে লকডাউনটা উঠিয়ে ফেলা দরকার ছিল। ন্যাশনাল লেভেল লকডাউন যেটা, এটাকে কনভার্ট করা উচিত ছিল এলাকা ভিত্তিক লকডাউন। অর্থাৎ আমরা বলতাম যে আর কোনো ন্যাশনাল লকডাউন থাকছে না, এখন এলাকা ভিত্তিক কঠোর লকডাউন হবে। সেটা হলো যে অনেকটা টেকনাফের মতো। টেকনাফে যেরকম সংক্রমণ বাড়ার ফলে তারা একটা
কঠোর লকডাউন দিয়েছে, একেবারে ওখানে কেউ ঢুকতে পারছে না, কেউ বেরোতে পারছে না। আমাদেরও দরকার এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে। সম্প্রতি কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে চলমান বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে এক উপজেলা থেকে আরেক উপজেলায় কেউ যেতে পারবেন না। এদিকে দেশব্যাপী যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেখানে সরকারি অফিসে সীমিত কার্যাবলী ছাড়া আর সব ধরনের অফিস, ব্যবসা, দোকানপাট, যানবাহন চলছে। বেনজির আহমেদ বলছেন, যদি জাতীয় লকডাউন তুলে নেওয়া হতো তাহলে মানুষজন একদিকে স্বাভাবিক জীবনে ফিরতে পারত, অন্যদিকে সরকার যদি পরবর্তীতে লকডাউন দেওয়ার প্রয়োজন মনে করত তাহলে চ্যালেঞ্জের মুখে পড়ত না। আমরা স্বাভাবিক জীবনে ফিরতাম এবং যদি আমাদের এর পরে কখনো দরকার হয় আবার লকডাউন, তাহলে সরকার সেই যৌক্তিকভাবে সেই লকডাউনটা চালু করতে পারবে। এখন এই যে লকডাউন আছে, আবার কাজও হচ্ছে না, এরপরে যদি আবার সত্যি লকডাউন লাগে তাহলে কিন্তু সরকারের জন্য তখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে লকডাউনটাকে কিভাবে বাস্তবায়ন করবে। তো সেই জন্য আমার মত হলো যেটা যৌক্তিক হয়নি, এই লকডাউনটা উঠিয়ে দেওয়া দিয়ে এলাকা ভিত্তিক লকডাউন, কিন্তু সেটা খুব কঠোরভাবে, খুব ভালোভাবে করা উচিত ছিল। এর আগে বিধিনিষেধ বাড়ানো হলেও দোকানপাট, শপিং মল খোলা রাখার সুযোগ, শহরের ভেতরে গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়েছিল। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এই বিধিনিষেধকে লকডাউন হিসেবে বর্ণনা করেছিল, কিন্তু দৃশ্যত প্রথম দিন থেকেই কোথাও লকডাউনের লেশমাত্র ছিল না। দোকানপাট ও গণপরিবহন চালু থাকার কারণে সংক্রমণ পরিস্থিতিতে তেমন পরিবর্তন দেখা যায়নি। সরকারি অফিস সীমিতভাবে চললেও বেসরকারি অফিস খোলা থেকেছে। এরপর সরকার 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট সাবেরা গুলনাহার বলছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার লকডাউন তুলে নিতে পারছে না, আবার অন্যদিকে আর্থিক দিক বিবেচনা করে বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হচ্ছে। করোনার পরিস্থিতি যেটা, সেটা লকডাউন না এটাও তো বলা যাবে না সরকারের। করোনার এখন পরিস্থিতিটা ভালো হয়নি যে ভালো হয়ে গেলে বলে দিবে যে হ্যাঁ লকডাউন না, এটাও তো বলতে পারবে না। আবার এই দীর্ঘ 2 মাস ধরে যে এই লকডাউন আছে, তাতে যে মানুষের যে আর্থিক ক্ষতিগুলো হয়েছে সেটাও তো মানে সরকারকে করতে হবে। সেই কারণে হয়তো এভাবে রিল্যাক্স করার পরেও লকডাউন নাম দেওয়া হয়েছে। সরকার করতে বাধ্য হচ্ছে, মানে মানুষের আর্থিক অবস্থার কথা চিন্তা করে এই রিল্যাক্সেশনটা দিতে বাধ্য হচ্ছে। চলমান এই বিধিনিষেধ 30 মে মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। ফারহানা পারভীন। বাংলাদেশের নতুন পাসপোর্ট থেকে শুধুমাত্র ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণের জন্য বৈধ এই বাক্যটি মুছে ফেলার একটি ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতিতে বলা হয়েছে যে পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার বিবেচনা থেকে পাসপোর্ট থেকে ইসরায়েল সম্পর্কিত বাক্যটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি এবং বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে এখনও তা অপরিবর্তিত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী 1967 সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে সমর্থন করে, যে রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার অধিবেশন প্রবাহ। এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। চীনে 100 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সময় চরম প্রতিকূল আবহাওয়ায় যে 21 জন অ্যাথলেট মারা গেছেন, ধারণা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রথম সারির কয়েকজন লং ডিস্টেন্স দৌড়বিদ। এদের একজন লিয়াং জিং বিশ্বের সবচেয়ে শক্তিশালী একজন অ্যাথলেট বলে মনে করা হয়। গানসু প্রদেশে পাহাড়ি পথে দৌড়ানোর সময় তাপমাত্রা নেমে যাওয়া, তুষার বৃষ্টি এবং তুষার ঝড়ের কবলে পড়েন এই প্রতিযোগীরা। নিখোঁজ দৌড়বিদদের সন্ধানে 1200 উদ্ধারকারী পাঠানো হয়েছে। 11 দিন লড়াইয়ের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা আজ তৃতীয় দিনে পড়েছে। ওই সংঘাতে বোমা বর্ষণে দুই পক্ষে মারা গেছে 250-রও বেশি মানুষ। বেশিরভাগ মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনি এলাকা গাজায়। সেখানে বসতবাড়ি, অন্যান্য ভবন ও অবকাঠামো ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান সারা মাসক্রফট বলেছেন, এই সংঘাতের কারণে 6000-এর উপর গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দুই পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় কর্মকর্তারা বলছেন, আগ্নেয়গিরি নিঃসৃত লাভার স্রোত গোমা শহরের অল্প দূর পর্যন্ত পৌঁছেছে। শহরের উত্তরে কিছু বাড়ি বিধ্বস্ত হয়েছে। নিয়ারঙ্গ পাহাড়ের অগ্নুৎপাত থেকে বাঁচতে শনিবার হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালান।
আকাশ আগুনের হলকায় লাল হয়ে উঠেছিল। কেউ কেউ প্রতিবেশী রুয়ান্ডায় পালিয়ে গেছেন, কেউ কেউ উল্টো দিকে পালিয়েছেন। কর্মকর্তারা বলছেন পালানোর হুড়ুহুড়িতে অন্তত 5 জন মারা গেছে। ভারতে রাজধানী দিল্লির কর্মকর্তারা সেখানে চলমান করোনা ভাইরাস জনিত লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন। শহরটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন, দিল্লিতে সংক্রমিত লোকের সংখ্যা এখনও কমছে, তবে লকডাউন শিথিল করা হবে ধাপে ধাপে। 18 থেকে 44 বছর বয়সীদের টিকাদানের কেন্দ্রগুলো আজ টিকার অভাবে বন্ধ ছিল। এছাড়া সম্প্রতি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন এমন লোকদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতির উপর নজর রাখার জন্য নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছে একাধিক রাজ্য। ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারকে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। দুবারের অলিম্পিয়ান এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সুশীল কুমারকে সাগর ধানখান নামে আরেকজন কুস্তিগিরের খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে খোঁজা হচ্ছিল। এ মাসের শুরুতে দিল্লির কুস্তি একাডেমিতে প্রতিপক্ষ 2 গ্রুপের এক সংঘর্ষের পর সাগর ধানখারকে পিটিয়ে হত্যা করা হয়। ইরান বলছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে করা তাদের সাময়িক চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে, যার অর্থ হলো পরিদর্শকদেরকে এখন আর সে দেশের কিছু পরমাণু কেন্দ্রের কাজকর্মের ভিডিও ধারণ করতে দেওয়া হবে না। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকার কালিবায়েভ বলেন, তেহরান মনে করে শনিবার ওই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। মিজানুর রহমান খান। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারি রিকার্ভ মিক্স ইভেন্টে রৌপ্য জিতেছে বাংলাদেশ। স্বর্ণ জয়ের ম্যাচে ফাইনালে রোমান সানা এবং দিয়া সিদ্দিকি 5-1 সেট পয়েন্টে হারে নেদারল্যান্ডসের কাছে। 5 সেটের খেলা নিষ্পত্তি হয়েছে মাত্র 3 সেটেই। বাংলাদেশের 2 আর্চার নিজেদের সেরাটা আজ দিতে পারেননি শুধুমাত্র অভিজ্ঞতার কারণেই। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে রূপা জয় করা বাংলাদেশ আর্চারি ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের বাকি 3 ম্যাচ শুরুর আগে আবারও চোট বাংলাদেশ দলে। গোলকিপার আশরাফুল ইসলামের পর চোটের কারণে দল থেকে এবার ছিটকে পড়লেন ফরওয়ার্ড সাদউদ্দিন। গতকাল রাতেই ক্যাম্প ছেড়ে যান দলের আবাহনীর এই ফুটবলার। 2022 বিশ্বকাপ বাছাইয়ে যে 5 ম্যাচে বাংলাদেশ একমাত্র পয়েন্ট পেয়েছিল ভারতের বিপক্ষে, সেই সাদউদ্দিন একমাত্র গোলটি করেছিল ভারতের বিপক্ষে। 7 বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ রাউন্ডে রিয়াল ভায়াদোলিদকে 2-1 গোলে হারিয়ে ক্লাব ইতিহাসের 11তম শিরোপা ঘরে তোলে দিয়াগো সিমিওনের দল। এদিকে শিরোপার আরেক প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও জয় পেয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে 2-1 গোলে। কিন্তু সমীকরণীয় ম্যাচে রিয়ালের হাতে উঠতে পারত শিরোপা যদি রাতের অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যেত, তবে সেটা আর হয়নি দিন শেষে। আর আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা এইবারকে 1-0 গোলে হারিয়ে জয় দিয়েই মৌসুম শেষ করেছে। কিংবদন্তি ফুটবলার জার্ড মুলারের বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ 40 গোলের রেকর্ড 49 বছর পর ভেঙে এখন লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক লেভানডোভস্কি। চলতি মৌসুমে 41 গোল করেছেন এই ফরওয়ার্ড। 1971-72 মৌসুমে 40 গোল করে রেকর্ডটি গড়েছিলেন মুলার। রবার্ট লেভানডোভস্কির শেষ সময়ের গোলে অক্সবুর্গের বিপক্ষে আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া বায়ার্ন জয় পেয়েছে 5-2 গোলে। আজ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে শ্রীলঙ্কার বিপক্ষে 6 উইকেটে 257 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল 52, মুশফিকুর রহিম 84 ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন 54 রান। এই মুহূর্তে 258 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। ম্যাচ চলাকালীন সময়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যেখানে আজকের ম্যাচেও ব্যাটসম্যানদের শর্ট সিলেকশনে হতাশ বোর্ড সভাপতি। এখন সমস্যাটা হচ্ছে আজকে হারা জিতা নিয়ে বড় কথা না। আপনি যদি আজকে আমাদের ব্যাটিংটা দেখেন, ওরা কয়টা বল ভালো বল করে ওরা ব্রিলিয়ান্ট ফিল্ডিং করে আমাদের আউট করছে। শর্ট সিলেকশনগুলো কি ঠিক ছিল? এরকম শর্ট খেলে তো যে কোনো যত ভালো কোচ এনে আপনি আনেন না কেন, কোনো লাভ নাই তো। কারণ আমি মনে করি এখানে কয়েকটা আউট খুবই বিচ্ছিরি ছিল, কোনো কারণে নেই এই সমস্ত শর্ট খেলার ওই সময়টা। কাজে এটা প্লেয়ারদের সাথেও বসা দরকার। আমি তো প্লেয়ারদের সাথেও বসতে পারছি না। আমার তো আসলে সবাইকে নিয়ে বসতে হবে। আমি তো বসতেই পারছি না এই কোভিডের জন্য। কি এক বায়োবাবল করে রাখছে, ঢুকতে দেয় না, আমাকেও ঢুকতে দেয় না। এদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ শুরুর ম্যাচের আগের দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পেস বোলিং কোচ চামিন্দা ভাস এবং 2 লঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। তবে আজ সকাল 11টায় দ্বিতীয় পরীক্ষায় ফল আসার পর দেখা যায় ওই 3 ক্রিকেটারের মধ্যে উদানা ও ভাস নেগেটিভ হলেও ফার্নান্দো পজিটিভ থাকেন। এক পর্যায়ে পুরো সিরিজ বাতিল হবার উপক্রম হলেও বোর্ড পরিচালক জালাল ইউনুস জানান, আইসিসির নিয়ম মেনে করোনা আক্রান্ত ক্রিকেটারকে আইসোলেশনে রেখে সিরিজ মাঠে গড়াতে কোনো বাধা নেই। তারপর মাঠে গড়ায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
ভারতে তিলের তেল, নারকেল তেল, গাওয়া ঘি নাক দিয়ে টেনে কিংবা গোমূত্র, গোবর ব্যবহার করে যেভাবে বিজেপি নেতা নেত্রীরা করোনা চিকিৎসায় উৎসাহ দিচ্ছেন, তার বিরুদ্ধে সেদেশে প্রতিবাদ ক্রমেই তীব্র হচ্ছে। এদিকে সরকারের ঘনিষ্ঠ আয়ুর্বেদ গুরু বাবা রামদেব প্রকাশ্যে সভা থেকে অ্যালোপ্যাথিক ওষুধকে আক্রমণ করার পর ভারতের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। আয়ুর্বেদ, ভেষজ বা নেচারোপ্যাথির মতো চিকিৎসার জন্য ভারত সরকারের যে আলাদা মন্ত্রণালয় আছে, সেই আয়ুষ কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে তিলের তেল, নারকেল তেল বা গাওয়া ঘি সকাল বিকাল নাক দিয়ে টানতে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নাক দিয়ে না পারলে মুখে নিয়ে কুলকুচোও করতে পারেন। কর্ণাটকে সিনিয়র বিজেপি নেতা বিজয় শঙ্কেশ্বর অনুগামীদের বলেছেন, অক্সিজেনের অভাব থাকলে নাক দিয়ে লেবুর রসও নাকি টানা যায়, তাতে অক্সিজেন লেভেল 80% বেড়ে যাবে। এই ধরনের বিতর্কিত সব পরামর্শের মধ্যেই অ্যালোপ্যাথিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভারতে আয়ুর্বেদ ও ভেষজ চিকিৎসার পোস্টার বয় বাবা রামদেব। एलोपैथी एक ऐसी स्टूपिड और दिवालिया साइंस है कि पहले क्लोरोक्विन फेल हुई, फिर रेमडेसिविर फेल हो गई। সোশ্যাল মিডিয়াতে দুদিন আগে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্য সভা থেকে বাবা রামদেব বলছেন, অ্যালোপ্যাথি একটি নির্বোধ ও দেউলিয়া শাস্ত্র। ক্লোরোকুইন, রেমডেসিভির, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ফেবিফ্লু তাদের সব ওষুধই করোনার চিকিৎসায় ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণেই নাকি মহামারীতে লাখ লাখ লোক মারা গেছেন। लाखों लोगों की मौत एलोपैथी की दवा खाने से हुई है। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এরপর আর নীরব থাকতে পারেনি। তারা শনিবার এক বিবৃতি দিয়ে দাবি করেছে, হয় সরকার রামদেবের বিরুদ্ধে মহামারী আইনে চার্জ আনুক, অথবা আধুনিক চিকিৎসার সব ব্যবস্থাই দেশ থেকে তুলে দিক। রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি যোগপীঠ যদিও এরপর দাবি করেছে, তাদের কর্ণধারকে আউট অব কনটেক্সট উদ্ধৃত করা হয়েছে। এই বিতর্ক অবশ্য থাকছেই যে করোনার মোকাবিলায় সরকার অবৈজ্ঞানিক ও অপরীক্ষিত পন্থাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। गिलोय है, तुलसी है, इस सबको हमने अभी तक इंडिविजुअल फॉर्म में हम ले रहे थे, तो हमें अलग अलग टैबलेट लेनी थी, लेकिन ये जब एक ही प्रोडक्ट इतना अच्छा है तो फिर इसको क्यों ना लें। যেমন পতঞ্জলির তৈরি ভেষজ ওষুধ করোনিল, যা করোনা প্রতিষেধক বলে দাবি করা হচ্ছে। এটি লঞ্চ করার সময় উপস্থিত ছিলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী, এবং কোটি কোটি মানুষ তা কিনছেনও। কেউ বলছেন, সব জড়িবুটির গুণ এক ওষুধে পেলে কেন নেবেন না? কারো আবার যুক্তি, ভালো ছাড়া খারাপ তো কিছু হবে না, পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, তো কেন নেব না? করোনিল যদি ক্ষতিকারক নাও হয়, দেশের বিভিন্ন প্রান্তে গরুর মলমূত্র প্রয়োগ করে করোনা চিকিৎসার যে হিড়িক পড়েছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছে। There is no scientific evidence to prove the cow dung can be used as a treatment. সংস্থার প্রেসিডেন্ট জে জয়লাল পরিষ্কার বলেছেন, গোবর বা গোমূত্র করোনা ঠেকাতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি, বরং এতে অন্য নানা সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। Bound to increase some zoonotic or infectious disease more. অথচ এরপরও গোবর দিয়ে কোভিড নিরাময়ের বিরোধিতা করে ফেসবুক পোস্ট দেওয়ায় জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন মণিপুরের সাংবাদিক কিশোর চন্দ্র ওয়াংখেম। If you arrest such a person saying that you are a threat to national security, then what kind of a nation have we built? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সন্তোষ হেগড়ে বলছেন, কুসংস্কারে বিশ্বাস না করে বিজ্ঞানে আস্থা রাখতে বলার জন্য যদি কাউকে এভাবে গ্রেপ্তার হতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এতদিনে কি ধরনের দেশ আমরা বানিয়েছি? An absolute scientific truth that don't give in into superstitious nonsense. This particular government is very strongly trying to strengthen, support and encourage the Indian systems of medicine. So it's a part of that trajectory. ভারতের সাবেক স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও বলছেন, দেশের বর্তমান সরকার দেশজ চিকিৎসা পদ্ধতিকে প্রমোট করতে আয়ুষ নামে একটা আলাদা মন্ত্রণালয় পর্যন্ত বানিয়েছে। সেটা তারা করুক, ক্ষতি নেই, কিন্তু তাই বলে অ্যালোপ্যাথির মতো আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে, সেটাই সবচেয়ে দুর্ভাগ্যের। Allopathy, a modern system of medicine, we have to recognize it's implicitly a recognition of the fact that scientific advances. মহামারীর সেকেন্ড ওয়েভে গোটা দেশ যখন বিপর্যস্ত, তখনই কিন্তু ধীরে ধীরে এই ধরনের অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতে প্রতিবাদ দানা বাঁধছে। ঐতিহাসিক রামচন্দ্র গুহ একাধিক নিবন্ধে এর সম্পর্ক টেনেছেন বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডার সঙ্গে। বিজ্ঞানী ও চিকিৎসকদের সংগঠনগুলোও করোনা চিকিৎসার নামে কুসংস্কার ছড়ানোর বিরুদ্ধে ক্রমশ মুখ খুলতে শুরু করেছে। শুভজ্যোতি ঘোষ। এবারে ফেসবুকে আজকের তর্ক বিতর্ক।
ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশে যে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বেড়েছে, এই খবরটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। বিশেষ করে এবারে আন্তঃজেলা গণপরিবহন অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলবে, এটা নিয়েই কিন্তু বেশি আলোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মানে আলোচনা না বলে সমালোচনা বলাই অবশ্য ভালো। তবে একটা মজার মন্তব্য করেছেন নাজমুল ইসলাম কাশিমি। তিনি লিখেছেন, যখন সবকিছু হাফ তাহলে এটার নাম হাফ ডাউন দেয়া হোক, লকডাউন নামটা আর ভাল লাগে না। এরকম মন্তব্য কিন্তু অনেক আছে। আর অন্যদিকে রানা তাকি নামে একজন লিখেছেন, প্রশ্ন, লকডাউন অর্থ কি? উত্তর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হাফিজুর রহমান বলছেন, সেই তো দূরপাল্লার বাস ছাড়লো, শুধু শুধু 4 গুণ ভাড়া দিয়ে বাড়ি যাওয়া আসা করা লাগলো। অন্যদিকে আয়েশা আক্তার সূচি নামে একজনের মন্তব্য, অনেক হয়েছে ভাই, আল্লাহর রাস্তে এসব বন্ধ করেন, দিনে দিনে ডিপ্রেসড হয়ে যাচ্ছি। গ্র্যাজুয়েশনের শেষ বছরে এসে এখন চোখে মুখে অন্ধকার দেখতেছি। টিউশনের আকাল পড়ছে, বাসা থেকে হাত খরচ চাইতেও ইচ্ছা করে না। ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন তিনি। তবে যথারীতি আলোচনায় আছেন সাংবাদিক রোজিনা ইসলাম। কারাগার থেকে ছাড়া পেয়েছেন প্রথম আলোর এই সাংবাদিক, এবং এই খবরটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে, একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন রোজিনা ইসলাম। আর এই খবরটি নিয়ে মোহাম্মদ সেলিম হোসেন লিখেছেন, তিনি জেল থেকে বের হবেন, বিনিময়ে পাসপোর্ট জেলে যাবে। এভাবে ভবিষ্যতে আরও অনেকে জেল থেকে বের হবেন, কিন্তু বিনিময়ে কলম, খাতা, ক্যামেরার রিপোর্ট ইত্যাদি জেলে যাবে। এতে করে একজন মানুষের শরীর মুক্তি লাভ করবে, কিন্তু তার মুক্ত চিন্তার উপকরণগুলো জেলখানায় রেখে আসতে হবে। এভাবে আর যাই হোক, মুক্ত চিন্তার পেশা হয় না, চাকরি হয়। মোহাম্মদ মজনু বলছেন, সাংবাদিকতা যেভাবে অপমানিত হয়েছে তাতে ওনার মুক্তিতে আমি আনন্দের কিছু দেখি না। এরকমই আসলে নানান মন্তব্য দেখা যাচ্ছে। অন্যদিকে একটা ছবি বেশ শেয়ার হচ্ছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে একটা পিকআপের পেছনে পানি ভরা এবং তাতে কয়েকজন ছেলে গা ডুবিয়ে বসে আছে। বিভিন্ন খবরে যেটা জানা যাচ্ছে, একটা পিকআপকে রীতিমতো সুইমিং পুল বানিয়ে নিয়ে বিভিন্ন সড়ক ঘুরেছেন খাগড়াছড়ির কয়েকজন যুবক। এই পিকআপ সুইমিং পুলে প্রায় অনেকটা পথ পাড়ি দেন তারা, এবং নীলা, এটা কিন্তু মূলত যে তারা গরমের জন্যই করেছেন সেটাই আসলে কিন্তু মনে হচ্ছে। এবং এমন চলন্ত সুইমিং পুলের ছবিটি শেয়ার করে সুজন দেবনাথ অনেকটা মজা করেই লিখেছেন, খুব ভালো উদ্যোগ, আমি এর আগে এভাবে বড় মাছ নিয়ে যেতে দেখেছি। এই লিখে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন। আর নীল প্রজাপতি নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, গাড়ির তাপে, সূর্যের তাপে তো পানি গরম হয়ে যাওয়ার কথা, যেখানে জলজ্যান্ত মানুষই এই গরমে শুটকিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তবে শায়লা শারমিন খানিকটা সমালোচনার দৃষ্টিতেই দেখছেন এটি। বলছেন, এখন যে যত উদ্ভট কাজ করবে সে তত ভাইরাল। মূলত ভাইরাল হবার উদ্দেশ্যেই এসব কাজের প্রতিযোগিতা। তবে সাজ্জাদ সাদাত লিখেছেন, আমরা ভাইরাল হওয়ার জন্য এমনটা করিনি, আমাদের বন্ধুর জন্মদিন পালন করার জন্য এমন একটা সারপ্রাইজ রেখেছিলাম, সবাই এটাকে স্বাভাবিকভাবে নেবেন। অর্থাৎ আমরা মনে হচ্ছে যে সাজ্জাদ ওই দলের একজন, যিনি আসলে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। অন্যদিকে আরেকটা খবর নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন চলছে। 333-তে কল করে খাদ্য চেয়ে 100 প্যাকেট জরিমানা হলেও পুরো টাকায় ফেরত পাচ্ছেন ফরিদ। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই খবরটি এসেছে। ঘটনাটি আসলে নারায়ণগঞ্জের। ফরিদ উদ্দিন নামের এক দোকান কর্মচারী অসহায় অবস্থার মধ্যে পড়ে এই ফোনটি দেন এবং খাদ্য সহায়তা চান, কিন্তু ইউএনের কাছে যে ভুল তথ্য আসে, ওই ব্যক্তি 4 তলা বাড়ির মালিক। এবং এই খবর পেয়ে ফরিদ উদ্দিনকে 100 প্যাকেট খাবার জরিমানা করা হয় এবং তারপরে তিনি আরো অসহায় অবস্থার মধ্যে পড়েন। স্বাভাবিকভাবে এই খবরটি বেশ আলোড়ন তোলে এবং পরে জানা যায় যে তিনি আসলেই অর্থ সংকটে আছেন, করোনা ভাইরাস মহামারীতে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। আর ফরিদ উদ্দিনের ব্যাপারে জানতে পেরে তার খরচ করা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ভুল তথ্য দেয় স্থানীয় সদস্যের ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন খবরে। এই ভিডিও প্রতিবেদনটি শেয়ার করে সারোয়ার হোসেন লিখেছেন, প্রশাসন যদি টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ওনাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। আর নুরুল ইসলাম লিখেছেন, তদন্তটা আগে করলে উনি এই বয়সে অপমান বা হেনস্থা হতেন না। আর এসবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখনকার প্রধান খবর, পাসপোর্ট হস্তান্তর এবং 5,000 টাকা মুচলেকার শর্তে জামিন পেয়েছেন তথ্য চুরির অভিযোগে আটক সাংবাদিক রোজিনা ইসলাম। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশের রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।